বিদ্যাকে মারার চেষ্টা করলে নিজের হাতে রাজদীপকে পুলিশের হাতে তুলে দিল ত্রিধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজে হোলির দিনে সবাই মিলে হোলি খেলছে। ঠিক তখনই রিত রিত বিদ্যার কাছে এলে তখন বিদ্যা রিতকে রং মাখিয়ে দেওয়ার জন্য রঙের থালা নিয়ে এগিয়ে যেতে থাকে। এদিকে রিত ও বিদ্যার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই বিদ্যার সামনে দিয়ে ঢুকে যায় ফাগুন। ফাগুন বিদ্যার সামনে দাঁড়িয়ে রিতের গালে হলুদ ছুঁয়ে দিলে অবাক হয়ে যায় রিত। রিত বলতে থাকে, ফাগুন তুমি এখানে কি করছো? এখানে তুমি এসেছো কেন? তখন ফাগুন বলতে থাকে, কেন আমি এসেছি? এতে কি তোমার সমস্যা হচ্ছে? আমি তো আসবোই, আমি অবশ্যই আসবো। এখানে এখানে আমার প্রথম প্রথম দোল। এবার আমার বিয়ের পরে প্রথম দোল উৎসব, আর তুমি অন্য একটি মেয়ের সঙ্গে দোল খেলবে? এটা কি আমি মেনে নেব বলো? তখন তখন দেখা যায় এ কথা শুনে রিত বলতে থাকে, তোমার লজ্জা করে না? ও তো তোমার দিদি, নিজের দিদির সঙ্গে তুমি এরকম বিহেভ কি করে করতে পারো? তুমি এরকম করতে পারো না। তোমাকে আমি সরে যেতে বলছি, সরে যাও। এরপরে ফাগুন রিতকে রং মাখিয়ে দিলে সহ্য করতে পারে না বিদ্যা। বিদ্যার রং হাতে নিয়ে নিজের গালে নিজেই মাখতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি আমি এবার প্রথম হোলিটা আপনার সঙ্গে খেলতে চেয়েছিলাম। বলেছিলাম যে আমাকে কেউ রং মাখাবে না, আমি তোমাদের স্যারের হাত থেকে আগে রং মাখবো, তারপরে তোমরা সবাই আমাকে মেখে দিও। কিন্তু তো আপনি তো অন্যজনের হাত থেকে রংটা মেখে নিলেন, তবে আমি কেন আপনার হাত থেকে রং মাখতে যাব? এরপরে বিদ্যা এই বলে পিছু দিকে পিছোতে থাকে। এরপরে রঙের থালা থেকে মুঠো মুঠো রং নেয় আর উপর দিকে ছিটাতে থাকে। এরপরে দেখা যায় রং দিয়ে পুরো অন্ধকার হয়ে গেলে হঠাৎ পিছন থেকে কেউ একজন বিদ্যার পিঠে ছুরি মেরে দিলে বিদ্যা রঙের থালাটা ফেলে দিয়ে চিৎকার করে ওঠে। তখন তখন এরকম দেখে ভয় পেয়ে যায় রিত। রিত বলতে থাকে, কি হলো বিদ্যার? বিদ্যা চিৎকার করছে কেন? এরপরে দৌড়ে গিয়ে দেখতে পারে যে বিদ্যার হাত থেকে রঙের থালাটা পড়ে যাচ্ছে আর বিদ্যা মাটিতে লুটিয়ে পড়ছে। এটা দেখে ভয় পেয়ে যায় রিত। রিত বলতে থাকে, বিদ্যা তোমার কিচ্ছু হতে পারে না, তোমার আমি কিচ্ছু হতে দেব না, তুমি একদম সুস্থ হয়ে উঠবে। তখন দেখা যায় এই বলেই রিত চিৎকার করে বিদ্যাকে জড়িয়ে ধরে। তখন বিদ্যা শেষবারের মতো নিজের গাল থেকে রংটা নিয়ে রিতের গালে মাখিয়ে দিয়ে বলতে থাকে, অনেক ইচ্ছে ছিল আপনার সঙ্গে হোলি খেলার, কিন্তু সেই ইচ্ছেটাও পূরণ হলো না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আমাকে পাগলের মতো ভালোবেসেছেন, কিন্তু আমি আপনাকে পাত্তা দিইনি। আমি আপনাকে সবসময় ইগনোর করে গেছি, কিন্তু আমিও আপনাকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি, কিন্তু আজকে আমি বলে গেলাম। এরপরে রিত এই কথাটা শুনে আরো ভেঙে পড়ে। এরপরে রিত চিৎকার করে বলতে থাকে, স্টুডেন্টরা, তোমাদের ম্যামকে কেউ একজন আঘাত করেছে, তোমরা দেখো কে সেটা, আর আমি তোমাদের ম্যামকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই বলে বিদ্যাকে কোলে তুলে নেয় রিত। রিত বিদ্যাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে দৌড়ে হসপিটালে চলে আসে। এরপরে হসপিটালে অ্যাডমিট করে বিদ্যাকে। এরপরে দেখা যায় বাড়িতে খবর গেলে রূপ ও ত্রিধা চলে আসে। তখন ত্রিধা বলতে থাকে, আমার বৌমার এরকম কি করে হলো রিত? তুই তো সেখানে ছিলি, তোর সামনে কি করে ওকে কেউ ছুরি মারলো? তুই ওখানে ছিলি তো, তুই কেন সামলাসনি? তখন রিত বলতে থাকে, বিশ্বাস করো মা, ও আমাকে রং মাখাতে আসছিল। হঠাৎ আমার সামনে ঢুকে গেল ফাগুন, আর ওই রাগে ও পিছন দিকে পিছিয়ে যেতে থাকে। ঠিক তখনই কেউ একজন ওকে ছুরি মেরে দিয়েছে। ওখানে এত পরিমাণের রং ছিল, রঙে উড়াউড়ি হচ্ছিল, তাই আমি দেখতে পাইনি যে সে কে ছিল। কিন্তু আমি নিশ্চিত যে এটা রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি, কপিল ব্যানার্জি এদেরই কাজ। কারণ ওরা সুপারি দিয়েছিল, এটা আমি জানি, বিদ্যাও জানে। বিদ্যাকে আমি বারবার বারণ করেছিলাম, বিদ্যা তোমার আজকে হোলি খেলতে যেতে হবে না, কিন্তু কে শোনে কার কথা? মেয়েটার তো প্রচন্ড তো শোনেনি আমার কথা, ও গিয়েছিল। মা, আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি করব এখন বিদ্যা ঠিক হয়ে যাবে তো? এই বলে ত্রিথার গলা ধরে কাঁদতে থাকে রিত। তখন ত্রিথা বলতে থাকে, একদম চিন্তা করবি না বিদ্যার কিচ্ছু হবে না, বিদ্যা একদম ঠিক হয়ে যাবে, তাই না রূপ? তখন রূপ বলতে থাকে, হ্যাঁ 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 রে রিত, কোনো কিছু হবে না, বিদ্যা একদম সুস্থ হয়ে যাবে। ও একজন ফাইটার, ও অনেক লড়াকু মেয়ে, ওর
কিছু হতেই পারে না। ও দেখবে একদম সুস্থ হয়ে আবার কলেজে ফিরবে, আবার ওর স্টুডেন্টদের হয়ে লড়বে। তখন তখন দেখা যায় রূপকে জড়িয়ে ধরে বলতে থাকে, কাকাই ঠিক এমনটাই যেন হয়, এমনটাই যেন হয়, ওর যেন কিছু না হয়। ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। আর আমি আমি মিস্টার রাজদীপ চ্যাটার্জিকেও ছাড়বো না। উনি কেন কেন এরকম করে একটি একটি মেয়ের জীবন নেওয়ার চেষ্টা করলো? নিজের স্বার্থের জন্য ওনার কাছে কি কারো প্রাণ নিতেও দুবারও ভাববে না উনি? তখন তখন ত্রিথা বলতে থাকে, বড়বাবু আমি 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 এই যে বিদ্যাকে মারার জন্য একটা অ্যাফেয়ার করতে চাই। তখন দেখা যায় সেখানে অন্য একটি অফিসার দাঁড়িয়ে থেকে বলতে থাকে, উনি এখন বড়বাবু নেই, এই থানার ভারপ্রাপ্ত অফিসার হচ্ছেন আমি। আমাকে বলুন আপনি কার নামে কেস করতে চান। তখন তখন দেখা যায় ত্রিথা বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি, তারপরে ফাগুন ব্যানার্জি, শ্রাবণ ব্যানার্জি ও কপিল ব্যানার্জি, এদের নামে আমি 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 কেস করতে চাই। কারণ আমি নিশ্চিত এরাই এরাই এই কাজটা করেছে। কারণ আগামীকালও এরা সুপারি দিয়েছিল, সেখানে গিয়ে বিদ্যা তাদেরকে সেই মন্টু বলে গুন্ডাদের মেরে এসেছিল। আমি নিশ্চিত যে ওরা আবার নতুন করে কোনো একটা চাল চেলেছে। এরপরে দেখা যায় এই কথাগুলো শুনে অফিসার ভয় পেয়ে যায়। এরপরে অফিসার আড়ালে চলে গিয়ে রাজদীপকে ফোন করে বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনার ওয়াইফ কিন্তু আপনাকে পুলিশে দিতে চাইছে, একটা কেস লেখাতে চাইছে, এখন কি করব? তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আপনি আপনি কোনো কেস লিখবেন না। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, আমি যদি কেস না লিখি তবে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। ওরা বলবে যে আমি আমি আপনার হয়ে কাজ করছি, ঘুষ খাচ্ছি, তবে আমাকে ট্রান্সফার করে দেবে। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তবে কেসটা নিয়ে নিন, পরে আমি দেখছি কি করা যায়। এরপরে দেখা যায় ত্রিথা অফিসারদের নিয়ে বাড়িতে চলে আসে আর নিজ দায়িত্বে নিজের হাতে রাজদীপকে পুলিশের হাতে তুলে দেয় ত্রিথা। তখন তখন রাজদীপ বলতে থাকে, কাজটা তুমি মোটেও ঠিক করলে না ত্রিথা, তুমি এটা কিছুতেই ঠিক করলে না, তুমি এটা কি করে করতে পারো বলো তো? তখন দেখা যায় এ কথা শুনে ত্রিথা বলতে থাকে, তবে তুমি তুমি ফাগুনের বিদ্যার সঙ্গে এটা কি করে করতে পারো? এটা আগে আমাকে বলো। তুমি ওই মেয়েটাকে এইটুকু বাচ্চা মেয়েকে কি করে মারতে গেলে তুমি? ও তো একটা এতিম, ওর তো কেউ নেই, ওর বাবা নেই, মা নেই, কেউ নেই, বাবা থেকেও নেই। তারপরেও তুমি মেয়েটাকে এভাবে কেন মারতে গেলে? নিজের জীবনটা ছাড়া ওর কাছে আর কিছুই নেই, তারপরেও তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারলে যে একদম একদম প্রাণে মারতে চাইলে? তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, আমি বেশ করেছি, মেরেছি, বেশ করেছি। আবার ও যদি না মরে, যদি বেঁচে থাকে, তবে ওখানে হসপিটালেও আমি মেরে ফেলবো ওকে। ওকে আমি কিছুতে জীবিত থাকতে দেব না। ওর জন্য আমার বিজনেসে সমস্যা হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না ত্রিথা? তোমাকে আর আমি কতবার বোঝাবো যে ওর জন্য আমার বিজনেসটা সমস্যা হচ্ছে? কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, সে টাকাগুলো কি আমি মিছামিছি বৃথা যেতে দেব? কখনোই না। ওখানে ওখানে বড় একটা একাডেমি অবশ্যই তৈরি হবে। আমি ওখানে অনেক বড় একটা একাডেমি তৈরি করব। এই জন্য ওকে তো আমার পথে থেকে সরিয়ে ফেলতেই হতো। ওকে তো আমি বারবার বলেছি যে এখনো সময় আছে, নিজেকে এসব থেকে সরিয়ে নাও, কিন্তু ও তো নিজেকে সরায়নি। তবে কেন আমি ওকে ওকে এরকম করে ছাড় দেব বলো তো? তখন দেখা যায় এ কথা শুনে ত্রিথা বলতে থাকে, তাই বলে তুমি মেয়েটাকে একদম প্রাণে মেরে দেবে? এরকম এতটা নিষ্ঠুর হতে পারো তুমি? এতটা নিষ্ঠুর তুমি কত কি করে হতে পারো? তুমিও তো একটা মানুষ, তাই না? তোমারও তো সন্তান আছে, তারপরেও তুমি একটি মেয়েকে কি করে মারতে পারো? তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, বললাম তো মেরেছি, বেশ করেছি, বেশ করেছি। ও আমাকে আমাকে থ্রেট করে, আমার নাকি হাড়গোড় ভেঙে দেবে। তবে তবে ওকে কি করা উচিত? এরপরে তখন ত্রিথা বলতে থাকে, অফিসার ওনাকে নিয়ে যান, ওনার সঙ্গে কথা বলতে আমার এখন ঘৃণা করছে, আমার আর এখন ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, ওনাকে প্লিজ আমার চোখের সামনে থেকে নিয়ে যান। তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, আমি আমি জেলে থাকবো না। তুমি তুমি কি ভেবেছো তুমি আমাকে পুলিশের হাতে দেবে আর পুলিশ আমাকে আর আটকে রাখবে? কিছুতেই না। আমি দেখবে এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসবো। আমাকে আমাকে আটকে রাখা এতটাও সম্ভব নয়, এতটাও সাধ্য নেই কোনো জেল পক্ষে, বুঝতে পেরেছো? এই বলে রাজদীপ চলে যায়। তখন দেখা যায় তীর্থা আবার হসপিটালে চলে এসে রাজরিতকে বলতে থাকে, রিত কি হলো, এখন এখন বিদ্যার অবস্থা কেমন, অপারেশন কি সাকসেসফুল হয়েছে? তখন দেখা যায় এই কথা
শুনে হৃদ বলতে থাকে, অপারেশন চলছে মম। আমি বুঝতে পারছি না বিদ্যার কি হবে। বিদ্যার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওর যদি কিছু হয়ে যায় আমি সত্যি বলছি আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। আমি ওকে ছাড়া নিজের পৃথিবীটা কল্পনাও করতে পারি না। আমার গল্পের নায়িকা ও, কিন্তু ওর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো, কি করব? তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, বাবা তুমি কিছু কিছু ভেবো না, কিছু হবে না, বিদ্যার কিছু হবে না। ও একজন ফাইটার, আমি তো বললাম ও একজন লড়াকু মেয়ে, অনেক বড় ফাইটার। ও কিছু হতে পারে না, ওর ওর কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তখন দেখা যায় এই কথা শুনে হৃদ বলতে থাকে, আমি চাই যে বিদ্যা যেন একদম সুস্থ হয়ে যায়। এদিকে দেখা যায় স্টুডেন্টরা হন্যে হয়ে খুঁজতে থাকে সে যে যে বিদ্যাকে আঘাতটা করেছে, কিন্তু রঙের ভিড়ে কেউ কাউকে খুঁজে পায় না। এরপরে সবাই মিলে হসপিটালে চলে আসে আর হৃদকে বলতে থাকে, স্যার আমাদের ম্যামের কি অবস্থা? তখন তখন হৃদ বলতে থাকে, তোমাদের ম্যামের কি অবস্থা এখনো বুঝতে পারছি না, অপারেশন চলছে। তোমরা তোমরা এখানে ভিড় করো না, তোমরা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো। আর সবাইকে থাকতে হবে না, 2-4 জন থেকে যাও। তোমরা সবাই তাদের থেকে ডিটেলস নিয়ে নেবে। আর তোমরা কলেজে গিয়ে কলেজটা পাহারা দাও, কারণ কারণ ওরা চাচ্ছে যে বিদ্যা যখন হসপিটালে তখন ওরা এই সুযোগে কলেজটা ভেঙে ফেলবে। তোমরা তোমরা নিজেরা কিন্তু এখন ভেঙে পড়বে না, বিদ্যার হয়ে লড়াইটা তোমাদেরই লড়তে হবে। তোমরা কিন্তু তোমাদের ম্যামের থেকে শক্তিটা পেয়েছো, তাই মনে করবে যে তোমাদের ম্যাম তোমাদের সামনেই আছে, সঙ্গেই আছে। নিজেরা পিছু পা হবে না। যে কয়দিন বিদ্যা সুস্থ না হচ্ছে এ কয়দিন কিন্তু তোমাদেরই বিদ্যার হয়ে লড়াইটা লড়ে যেতে হবে। বিদ্যা যেন সুস্থ হয়ে দেখতে না পায় যে ওখানে ওর কলেজটা ভেঙে দেওয়া হয়েছে। তবে কিন্তু বিদ্যা অনেক কষ্ট পাবে। তোমাদের ম্যাম কষ্ট পাক, তোমরা কি চাও? তখন স্টুডেন্টরা বলতে থাকে, না স্যার, আমরা কেউ চাই না। আমরা কলেজটা বাঁচাবো, কলেজটা বাঁচানোর দায়িত্ব আমাদের। আমরা কলেজটাকে রক্ষা করব। আপনি ম্যামকে দেখে রাখবেন, আর ম্যামের কি হলে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা সবাই যাচ্ছি। এখানে এখানে কারোর থাকতে হবে না। আপনি আপনি তারপরে আপনার মা সবাই তো আছেন, আপনারা একটু প্লিজ দেখে রাখবেন, কেউ যেন কোনোভাবে ম্যামকে মারতে না আসে। এরপরে স্টুডেন্টরা সব কলেজে চলে যায়। কলেজে এসে কলেজটা ঘেরাও করে ধরে আর সবাই মিলে বলতে থাকে, কেউ কিন্তু কোনোভাবে সরবি না। রাত দিন 24 ঘন্টা আমাদের এখানেই বসে থাকতে হবে, কোনোভাবে যেন কলেজটায় কেউ কোনো হাত লাগাতে না পারে। ওরা ওরা এটাই চাইছে যে এখন প্রফেসর বিবি হসপিটালে আছে, এই সুযোগে ওরা কলেজটা ভেঙে দেবে। কিন্তু কিন্তু আমরাও যে প্রফেসর বিবির থেকে কিছু অংশে কম নয়, প্রফেসর বিবির থেকে শিক্ষা নিয়েছি, এটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। ওরা যেন কলেজের একটি ইটও খসাতে না পারে। কি স্টুডেন্টরা, তোমরা তোমরা তৈরি তো? তখন সবাই বলতে থাকে, হ্যাঁ আমরা সবাই তৈরি। কেউ কেউ ছুতে পারবে না, স্কুলের ধারে কাছেও কেউ আসতে পারবে না। আমাদের উপর দিয়ে যেতে হবে, যে আসবে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। তখন তখন দেখা যায় সবাই মিলে হাতে হাত মিলিয়ে কলেজটা ঘেরাও করে ধরে থাকে। এরপরে দেখা যায় এদিকে বিদ্যার অপারেশন সাকসেসফুল হয়ে গেলে তখন তখন হৃদ ডক্টরকে বলতে থাকে, ডক্টর বিদ্যার কি অবস্থা? বিদ্যা কি সুস্থ হয়ে যাবে? তখন ডক্টর বলতে থাকে, ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে, এখনো কিছু বলা যাচ্ছে না, এখনো আউট অফ ডেঞ্জার হয়নি। কারণ কারণ ছুরিটা একদম নীলদারার শিরে লেগেছে, তো তাই ক্রিটিক্যাল একটি অপারেশন হয়েছে। এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো বা জ্ঞান ফিরবে না, 24 ঘন্টা পর জ্ঞান ফিরবে, তারপরে বোঝা যাবে যে ওনার শরীরের কন্ডিশনটা কেমন। তখন তখন হৃদ বলতে থাকে, আপনি শুধু আমাকে এটুকু আশ্বাস দিন, উনি সুস্থ হয়ে উঠবেন তো, উনি বেঁচে থাকবেন, ওনার কিছু হবে না তো? তখন তখন ডক্টর বলতে থাকে, সেটুকু আশা দিতে পারছি না, কিন্তু কিন্তু আমি আশা দিতে পারি যে ওনার ওনার আমরা চেষ্টা করেছি যেভাবে, ওনার কিছু হবে না, উনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু কিন্তু একদম যে নিশ্চিত হয়ে বলবো যে উনি কোনোভাবেই কোনো কিছু হবে না, উনি একদম একদম ফিট হয়ে যাবে, সেটাও কিন্তু আশ্বাস দিতে পারছি না। কারণ আমরা যত সম্ভব চেষ্টা করে গেছি। এরপরে যদি ভগবান ওকে না বাঁচিয়ে ফেরায়, তবে আমাদের করার কিছুই থাকবে না। এখন আপনারা ঠাকুরের কাছে প্রে করুন। তখন তখন এই বলে ডক্টর চলে গেলে তখন তখন পৃথা বলতে থাকে, আমি জানি যে বিদ্যার কিছু হবে না, কারণ বিদ্যা একজন লড়াকু মেয়ে। ওর চিন্তা আছে যে ওর কলেজটাকে বাঁচাতে হবে। ও অবশ্যই অবশ্যই জেগে উঠবে, দেখবি ও অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে তোকে তোকে বুকে টেনে নেবে।
ফেলবে। তখন রিত বলতে থাকে, জানো মা, আজকে বিদ্যা আমাকে আমাকে কাছে টেনে নিচ্ছিল, আমাকে ভালোবাসি বলেছিল, কিন্তু কিন্তু শেষমেশ আমার বিদ্যাকে এভাবে চলে যেতে হলো। আমাদের আমাদের লাভ স্টোরিটা শুরু হতে যাচ্ছিল, কিন্তু শুরু হওয়ার আগে এভাবে মেয়েটা মেয়েটা হসপিটালের বেডে পড়ে গেল। তখন তখন পৃথা বলতে থাকে, কি বলেছিল রে? তখন রিত বলতে থাকে, ওর গাল থেকে আমাকে রং মাখিয়ে দিল, দিয়ে বলল যে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু বলতে পারি নাই শুধু লজ্জায়। আর আজকে আমি সবটা সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি বলতে পারলাম না। মাঝখান থেকে ঢুকে গেল ফাগুন। ফাগুন আমাদের সম্পর্কের মাঝখানে ঢুকে গিয়েছিল মা। ও আমাকে আবির মাখাতে আসছিল। ও আমার জন্য কারোর সঙ্গে আবির খেলেনি। ও ও বলেছিল সর্বপ্রথম আমি যদি ওকে আবির মাখাই তবেই ও আবির খেলবে, তাছাড়া ও আবির খেলবে না। ওর স্টুডেন্টরাও ওকে আবির মাখাতে পারেনি, ও কাউকে মাখাতে দেয়নি, আবির ও ছুঁয়নি, কিন্তু শেষমেশ মেয়েটা এরকম হলো।